মাইক্রোসফট এক্সেল এর ক্লাসটা শুরু করি। তো মাইক্রোসফট এক্সেল এটা স্প্রেডশিটও বলে। স্প্রেডশিট বলতে আমরা বুঝি যেই শিটে আমরা যে কোনো ক্যালকুলেশনগুলা ইজিলি করতে পারি। তো এখন ইজিলি করা বলতে আমি কতটুকু ইজিলি বলতেছি, কারণ আমরা যখন ক্যালকুলেশন করি ক্যালকুলেটর ইউজ করি কেন? যাতে আমরা ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করতে পারি, বা অনেক বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ বা যেই ম্যাথমেটিক্যাল টার্মসগুলো থাকে এগুলো আমরা সহজে করতে পারি। এখন তাহলে এই আচ্ছা বলেন। ভাইয়া কালকে তো পাওয়ার পয়েন্টে ওটা দেখান, এটাকে আজকে দেখাবেন? আচ্ছা, এটা আমরা হচ্ছে হলো আরেকটা ক্লাস আছে আমাদের ক্যানভা, যেটা আমাদের মডিউলে নাই। ওইটা আমরা হচ্ছে হলো ওইটা যেদিন করব ওই দিন হচ্ছে হলো আমরা ওই প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্টের ক্লাসটা করব। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের ক্যালকুলেশনের জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করি যাতে আমরা দ্রুত ক্যালকুলেশন করতে পারি। তাহলে আমাদের এই স্প্রেডশিটটা বা হচ্ছে হলো আমাদের যেই এক্সেল বলি, আমরা জেনারেলি আমরা এক্সেল বলেই চিনি সবাই, তো এইটা আমরা কেন ইউজ করি? তো এইটার কিছু ফ্যাসিলিটি আছে, যেমন আমরা এটাতে যদি যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাই আমরা একটা টার্মস বা একটা ফর্মুলা ব্যবহার করে এরপরে ওইটা করতে পারি। তো নর্মালি এক্সেলের ইন্টারফেস যেটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসের মতোই, এরকম ঢুকলে আমাদের এখানে অলরেডি করা যে কাজগুলো আছে বা অলরেডি যে কাজগুলো আমরা করছি তার একটা লিস্ট দেখতে পারি। আর এইখান থেকে আমি নিউতে ক্লিক করলে আমারও কতগুলা টেমপ্লেটস দেয়। তো টেমপ্লেটস মানে তো আপনারা অলরেডি জানছেনই যে অলরেডি বিল্ড করা কিছু স্ট্রাকচার, যেগুলো ইউজ করে আমরা হচ্ছে হলো করতে পারি। যেমন এখানে ক্যালেন্ডারের স্ট্রাকচার আছে, তারপরে বিভিন্ন স্ট্যাটিস্টিক্সের স্ট্রাকচার আছে। তো এইগুলার থেকে আপনারা হচ্ছে হলো অ্যাডভান্স এক্সেল সম্পর্কে বা অ্যাডভান্স ডাটা মাইনিং বা ডাটা লজিস্টিক্স সম্পর্কে যখন আপনারা যদি কেউ পড়াশোনা করেন, এই দিকের ফিল্ডে যদি কেউ ক্যারিয়ার আগান, তখন আপনারা এক্সেলের এই অ্যাডভান্স ইউজগুলো দেখবেন। তো আমি যদি আপনাদেরকে একটু স্যাম্পল দেখাই, স্যাম্পল কতটুকু দেখাইতে পারবো জানি না। তো এইখান থেকে এইগুলা স্ট্যাটিস্টিক্সগুলো কীভাবে কাজ করে, ধরেন আপনার কোন একটা ইনফরমেশন বা এই সেক্টরটা অনেক স্ট্রং একটা সেক্টর। আপনাদের সাথে একটু যদি বলি যে এই সেক্টরের এরা ফিউচার প্রেডিক্ট করতে পারে। কীরকমভাবে ফিউচার প্রেডিক্ট করে? আপনারা জানেন যে অনেক অনেক সময় খবরে দেখবেন যে বলে যে আগামী 10 বছর পরে ভূমিকম্প, খরা বা হচ্ছে হলো হইতে পারে, এই ওইটার কি বলে যেন, দুর্ভিক্ষ হইতে পারে। কিভাবে বলে? তারা এই যে আমাদের প্রত্যেক বছরের যে রিপোর্ট থাকে, ধরেন কত কেজি ধান চাল হয়েছে, কত কেজি হচ্ছে হলো শস্য ফসল হয়েছে, বাংলাদেশে মাটি কতটুকু উর্বর আছে, এই সব স্ট্যাটিস্টিক্স বা এই রিপোর্টগুলো নিয়ে তারা হচ্ছে কি করে, ডাটা অ্যানালাইসিস করে। পাইথন, রুবি, পার্ল এরকম বড় বড় পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে, বিভিন্ন সফটওয়্যার নিয়ে তারা হচ্ছে হলো এগুলাকে অ্যানালাইসিস করার পরে ওইগুলা থেকে যে আউটপুট আসে ওইগুলা তারা এই এক্সেলের অ্যাডভান্স ইউসেজ আছে এইগুলার মধ্যে বসায়, তারপর এগুলারে তারা নর্মালি হচ্ছে আগে ওই প্রোগ্রামিং স্ট্রাকচার দিয়া ওইগুলার আউটপুট বের করে। এখন সেই আউটপুটটারে ভিজুয়াল দেওয়ার জন্য হচ্ছে এই অ্যাডভান্স এক্সেলের ইউজ করে। তো এইখানে আমরা হচ্ছে হলো বিভিন্ন অ্যানিমেশন, অনেক কিছু করা যায়, অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। বাট আমরা যেহেতু ডাটা এন্ট্রি করতেছি, আমাদের অ্যাডভান্স ডাটা এন্ট্রিতে অত অ্যাডভান্স এক্সেল দরকার হয় না। তো আমাদের যেটুকু দরকার হয়, আমরা নর্মালি এক্সেলে কি করি, নর্মালি আমরা এক্সেলে হচ্ছে হলো ধরেন স্যালারি শিট, তারপরে হচ্ছে হলো স্যালারি শিট করি, ডাটা ফরম্যাটিং করি, বা একটা ডাটা সুন্দরভাবে রিপোর্ট তৈরি করি, তারপরে রেজাল্ট তৈরি করি। এই রকমের কাজগুলো আমরা এক্সেলে করি। বাট এরা কি করে, যারা হচ্ছে হলো ডাটা অ্যানালাইটিক্স বা লজিস্টিক্সের কাজ করে, তাদের এক্সেলের কাজ বা ফিল্ড টোটালি আলাদা। তারা এই ফিল্ডে হচ্ছে এক্সেল দিয়া 10 বছর পরে বাংলাদেশে মানে কেমন ফসল হবে, 10 বছর পরে পৃথিবীতে কেমন ফসল হবে, এরকম ফিউচারিস্টিক বা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করে, যার কারণে তাদের এক্সেলের ইউসেজ টোটালি আলাদা। তো তাই বললাম যে এক্সেল একটা খুবই পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, মানে টুলস।
বাট আমরা যারা হচ্ছে হলো বেসিক ইউজ করি আমাদের জন্য এটা বেসিক একটা অ্যাপ্লিকেশন, বাট যারা অ্যাডভান্স ইউজ করতে পারে বা হচ্ছে হলো যারা অ্যাডভান্স ইউজ করে তাদের জন্য এটা অনেকটা পাওয়ারফুল একটা টুল। তো আমাদের যেটুকু দরকার, আপনাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দরকার। আমরা নিউতে ক্লিক করি, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করি। আচ্ছা, তো এখন এইখানে আমরা কালকে ওয়ার্ডের মধ্যে হচ্ছে টেবিল দেখছিলাম, তো এইখানে এইটাও পুরাটাই একটা টেবিল। এখানে একটা মানে কতগুলা রো আছে আর কতগুলা কলাম আছে, যেটা কালকেও আমি বলছি। অ্যান্ড প্রত্যেকটা কলাম অ্যান্ড রো এর যে কেন্দ্র বা সেন্টার, এটা হচ্ছে হলো এক একটা সেল। যেমন A1, এটা হচ্ছে হলো এ কলামের 1 নাম্বার রো এর যে সেন্টার সেটা, এটা হচ্ছে হলো A1 সেল, এটা B1 সেল, এটা C1 সেল, আবার এটা A2, তারপরে এটা B2, এটা C2, এরকম এই প্রত্যেকটা সেলের একটা নাম আছে। এই যে সি, এটা হচ্ছে হলো এইখান থেকে আমরা নিতেছি, সি হচ্ছে হলো কলাম আর 2 হচ্ছে হলো রো, তার মানে এটা হচ্ছে হলো C2 রো। তো এইভাবে আমরা হচ্ছে এইগুলাকে, এই যে এখানে আমাদের রো এর নামও আছে, নেম বক্স। তারপর এই জায়গায় যদি ধরি আমি, এটা হচ্ছে হলো I10, এরকম আমরা সেলের নাম বা সেলগুলাকে ধরতে পারি। তো এরপরে আমাদের এখানে ওয়ার্ডের মতোই নেভিগেশন বার আছে। তারপরে হচ্ছে হলো নেভিগেশন বারের পরে এখানে টুলবার আছে। টুলবারে আমাদের বিভিন্ন টেক্সট সেন্টার করা বা হচ্ছে হলো সেল সেন্টার করা, এই টুলসগুলো আছে। তো আমরা এই জায়গায় যদি দেখি, তো প্রথমত আমরা নেম, রোল, বাংলা, আচ্ছা আমরা আগে এইটুকু দেখি। তো এখন এখানে হচ্ছে হলো আমরা নেম রোল ধরেন যে করতেছি, আমার ধরেন এখানে আমি 5 জনের নাম নিলাম, নাফিস, রাজিন, রাজিন, সিয়াম, হ্যাঁ আমি এই কয়জনের নাম নিলাম। এখন আমি হচ্ছে এদের রোল হচ্ছে সেট করব। তো আমার এখানে রোল আসে 1 2 3, তো এই 3 জন আসে। এখন এরকম আমার হচ্ছে 100 জন স্টুডেন্ট আছে একটা ক্লাসে। তো আমি যদি 1 2 3 4 এরকম রোল সেট করি, তাহলে তো আর আমার হচ্ছে এক্সেলের করার যে বেনিফিটটা, এটা তো আর আমি পাইতেছি না, কারণ আমার এই জায়গায় সেই সব ম্যানুয়ালি করতে হইতেছে। তো তার জন্য এক্সেল আমাদেরকে একটা ফিচার্স দেয় যে আপনি যখন এরকম রিপিটেটিভ বা একটা কন্টিনিউয়াস কাজ করবেন, তখন আপনি হচ্ছে এই 3টা বক্স ধরেন সিলেক্ট করলাম, আমার স্টুডেন্ট ধরেন 50 জন আছে, আমি জাস্ট এটাকে যদি একটু ড্র্যাগ করি 50 পর্যন্ত রাখি, এই যে আমার এখান থেকে 50 জনের, আচ্ছা 49 জন আসছে। ও ফার্স্ট রোল রাখছি আমরা, তো আমরা আরেকটা ঘর বাড়াইতে হবে। তো এই পর্যন্ত আমরা 50টা রোল পাইছি। দেখেন আমি ফার্স্টে 1 2 3 লিখছি, এরপরে হচ্ছে হলো ড্র্যাগ করার যখন আমরা একবারে নিচের সেল পর্যন্ত আনছি, এই যে কর্নারে যদি আমি কার্সরটা রাখি, এটার হচ্ছে আকৃতিটা চেঞ্জ হয়ে যেতেছে, প্লাসের মতো হয়ে যেতেছে। তো এইটা যখন আমরা নিচ পর্যন্ত মানে ড্র্যাগ করছি, তখন আমাদের 1 2 3 4 5 এরকম আসছে। এইটা আপনি হচ্ছে আরেকভাবেও করতে পারেন, মানে অন্য কাজেও করতে পারেন। যেমন আপনার বিজোড় সংখ্যা দরকার হবে কোনো একটা কারণে, 1 3 5। এখন আপনি যদি এই 3টা সিলেক্ট করেন, অ্যান্ড এরপরে আপনি যদি ড্র্যাগ করেন 20 পর্যন্ত, এই যে আমাকে শুধুমাত্র বিজোড় সংখ্যার একটা লিস্ট দিছে এখানে। এখন এটা আমি যে কোনো কাজে ইউজ করতে পারি। সেমভাবে আমি যদি 2 4 2 4 6 সরি 5 না 6, এটা ধরেন আমি সেট করলাম। অ্যান্ড এই দুটাকে আমি 3টাকে সিলেক্ট করার পরে আমি যদি ড্র্যাগ করি, এখানে আমাকে জোড় সংখ্যার
লিস্ট দিছে। অ্যান্ড এটা আপনি হচ্ছে এইখানে সপ্তাহে 7 দিন মানে স্যাটারডে, সানডে, মানডে, সরি এইখানে এখন আমি যদি এই তিনটাকে সিলেক্ট করি অ্যান্ড এরপর নন, এখন এই তিনটাকে যদি আমি ড্র্যাগ করে নিচের দিকে, এই যে টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে এইভাবে আসছে। এরপরে আমি যদি আবার জানুয়ারি, ফেব্রুয়ারি লিখি, ওই জানুয়ারি, FEBRUAR, ফেব্রুয়ারি, ARCH, মার্চ। এখন আমি যদি এই সেলটা সিলেক্ট করি আর নিচের দিকে ড্রপ করি, এই যে এপ্রিল, মে, জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এইভাবে কন্টিনিউয়াস যেই কাজগুলা থাকে এই কাজগুলোর ক্ষেত্রে আমরা এইভাবে সহজে করতে পারি। আমাদের এই পুরাটা বারবার প্রত্যেকটা সেলে ক্লিক করা লিখতে হইতেছে না। তো এখন এখানে টেক্সটগুলো একটা লেফট সাইডে, একটা রাইট সাইডে, তো এইটার আমি সেন্টার অ্যালাইন করতে হবে। তো এর জন্য আপনি এই কর্নারে যখন মাউস রেখে ক্লিক করবেন, পুরা সেল আপনার বা পুরো পেজটা সিলেক্ট হবে। এরপরে এই যে এইখানে হচ্ছে আমাদের আইটেম বা টেক্সট অ্যালাইনমেন্ট, যেটা আমাদের ওয়ার্ডেও ছিল। এই যে এটাতে সেন্টার, এটাতে হচ্ছে হলো উপরের দিকে, নিচের দিকে সেন্টার। যেমন আমি যদি এটার একটু বড় করি, এখানে আরেকটা সুবিধা আছে যে আপনি যদি পুরাটা সিলেক্ট করে একটু বড় করেন তাহলে সবগুলা সেলই একটু বড় হবে। আবার পুরো একটা সিলেক্ট করা অবস্থায় যদি আপনি নিচের দিকে একটু ড্র্যাগ করেন তাহলে আপনার পুরাটা সেলই ওইভাবে ড্র্যাগ হয়ে বড় হবে। এখন আপনার ধরেন শুধুমাত্র ফার্স্ট রোটা একটু বড় দরকার, তখন আপনি এইভাবে যদি ফার্স্ট রো ড্র্যাগ করেন তাহলে শুধুমাত্র এইটা বড় হবে। আর যদি পুরোটা সিলেক্ট করা অবস্থায় থাকে তখন আবার সবগুলা সেম চেঞ্জ হবে। তো এখন দেখেন যে এই জায়গায় আমার টেক্সটগুলা একেবারে সেন্টারে। আমি এইটা দিয়ে হচ্ছে হলো উপর থেকে নিচে বা কলামের দিক থেকে সেন্টারে রাখছি, আর এইটা দেওয়া হচ্ছে হলো সাইড বাই সাইড সেন্টারে রাখছি, অর্থাৎ রো এর দিকে সেন্টারে রাখছি। এইটা যদি আমি লেফট করি তাহলে আমার এই যে টেক্সট লেফট, এটা যদি রাইট করি টেক্সট রাইট, এটা আবার যদি সেন্টারে করি, এখন আমার শুধুমাত্র এইটুকু সিলেক্ট করা আছে বিধায় এতটুকুতে চেঞ্জ হইতেছে। আমি আবার এই জায়গায় টপ অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, বটম অ্যালাইনমেন্ট, এইভাবে আমার টেক্সটগুলাকে সাজাইতে পারি। তো এইটা গেল আমার হচ্ছে হলো প্রথম আমরা এক্সেলের ফ্যাসিলিটিস, যেটা আমরা হচ্ছে হলো ইউজ করি নর্মালি হচ্ছে আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে। তো এরপরে আমরা সবগুলো আবার সেন্টারে নেই, আগে যেরকম ছিল। হ্যাঁ, আমরা কন্ট্রোল জেড দেওয়া হচ্ছে কি করতে পারি, সব আন্ডু করতে পারি, মানে আগে যেরকম ছিল এক স্টেপ আগে নিতে পারি। তো আমরা ওইটাই করলাম। এখন আপনি হচ্ছে হলো কি করবেন, একটা ধরেন যে কি করা যায়, রেজাল্ট শিট তৈরি করবেন একটা স্টুডেন্টের বা আপনার একটা ক্লাসের রেজাল্ট শিট তৈরি করবেন। এখন আপনি এইখানে প্রথমে রেজাল্ট শিট বা যে কোনো কিছু তৈরির ক্ষেত্রে কিন্তু আমাদের কি থাকে, প্রথমে একটা টাইটেল থাকে। এখন নর্মালি আমরা হচ্ছে কি করতে পারি, এইভাবে ড্র্যাগ করা বড় করা টাইটেল লিখতে পারি, কিন্তু ওইটাতেও এখন আমি যদি এখানে লিখি, ধরেন যে ক্লাস CLA ক্লাস 10 SCIENC রেজাল্ট RESULT রেজাল্ট। এখন এইটা আমি যদি বানাই বা এইভাবে লিখি, এখন আমি যদি এর পরে এই সেলে কিছু লিখি বা হচ্ছে হলো সেলগুলা কেমন তারা বেঁকা হয়ে গেছে, তো এইটা দেখতে সুন্দর লাগে না। তো আমি যদি এই সেলগুলারে কাটতে পারতাম বা যে লাস্ট ক্লাসে আমরা মার্জিং করছিলাম ওই রকম করতাম, তাহলে হচ্ছে সুন্দরভাবে করতে পারতাম কাজটা। তো এর জন্য আমাদের কিভাবে করতে হবে, এটা কন্ট্রোল জেড, এটা আচ্ছা এটা আমরা নিচ্ছি, দেন আমরা আবার ব্যাকে যাই।
আচ্ছা এটা হবে না, জেড। ওকে, আমরা এই শিটে নতুন একটা শিট নিয়ে এটা ডিলিট করি, ডিলিট। আচ্ছা হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে ধরেন যে আমার নাম সেল লাগবে কি কি, একটা হচ্ছে নেম, নেম, এরপরে লাগবে আমার হচ্ছে রোল, আর ডাবল রোল, এরপরে লাগবে হচ্ছে হলো সাবজেক্টের নাম। তো এখন সাবজেক্টের নাম আমি যেহেতু ইন্ডিভিজুয়াল রেজাল্ট তৈরি করতেছি, তো আমি পাশে পাশে লিখে এইখানে হচ্ছে হলো তাদের লাস্ট রেজাল্ট আনবো। তো আমি হচ্ছে হলো সাবজেক্ট নেম নিতেছি। তো এইটা আমি এইভাবে করতে পারি যে নেম মার্জ করলাম, তারপরে এটা রোল মার্জ করলাম। এখন মার্জ করছি কেন সেটা আমি দেখাইতেছি। এখন আমার সাবজেক্ট নেম, তো আমি সাবজেক্ট নেম ধরেন যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যদিও আমি তিনটা সাবজেক্টেরই আমরা করব। তো এখন এইটা সেন্টারে মার্চ করার ফলে আমি এখানে সাবজেক্ট JECT সাবজেক্ট লিখতে পারছি। অ্যান্ড তার নিচের সেলে এখন আমি তিনটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের নাম লিখতেছি, যে ফিজিক্স PHYSICS, বানান ভুল হইতে পারে, ফিজিক্স, কেমিস্ট্রি CHEMESTRY, কেমিস্ট্রি, অ্যান্ড দেন হচ্ছে নেক্সট হচ্ছে বায়োলজি BIOLOGY, বায়োলজি। এখন এরপরে হচ্ছে আমার টোটাল, এরপরে এটাতে আমি হচ্ছে টোটাল দিব, টোটাল। তো মার্জ করি, এই যে এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলে মার্জ হবে। তো এখানে আমি বলতেছি যে টোটাল, TOTAL, টোটাল, সরি TL। তো এইটা যেহেতু আমার মানে এইটুকুতেই আমার কাজ হয়ে যাবে। তো এখন আমি এই জায়গায় কি করতেছি, নামটার সেলটা একটু বড় করি, রোলটাও একটু বড় করি, সাবজেক্টের গুলাতে এইটুকু ঠিক আছে, তারপরেও আমি যেহেতু স্পেস আছে আমি এগুলো একটু বড় করি। তাহলে এই নিলাম, নেমেরটা আর একটু বড় করি, ওকে। আর টোটালটাও এই। তো এখন এই হলো আমার পুরা সেট, এইভাবে আমি করতেছি। তো এখন আমি এখানে ধরেন নেম, আচ্ছা এইগুলাতে আগে আমার কাজ করতে হবে। তো এইগুলাতে যেহেতু টাইটেল বার, তো এইগুলাতে বার একটু মোটা রাখতে হবে বা টেক্সটগুলো একটু এডিট করতে হবে। তো আমি এখান থেকে কি করলাম, ফন্ট ফ্যামিলি বড় করলাম, ধরেন যে নর্মালি 15 রাখলাম। তারপরে টেক্সটগুলারে সেন্টারে করলাম, অ্যান্ড উপরের দিকেও সেন্টারে নিলাম, দেন ফাইন। এরপরে যেহেতু আমি লিখবো একটু ফন্ট সাইজ বড় করব, তো আমি এই জায়গায় সেলগুলোও আর একটু বড় করে নিলাম। এরপরে নর্মাল ফন্ট আমি সেট করব, যে এমনিতে তো 12-15 তো আছে, আমি তারপরের গুলাতে এইগুলাতে আগে 12 সেট করা বা 14 সেট করি। দেন এইগুলাতে শুধুমাত্র আবার একটু এডিট করতে হবে, কারণ ফার্স্ট টাইম আমরা যখন এডিট করছি পুরোটা সিলেক্ট করে এরপরে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করছি। তো এখানে আমি লিখতেছি যে 15, অ্যান্ড দেন এগুলারে আবার বোল্ড করে দিই আমরা, বোল্ড। হ্যাঁ, আর চাইলে আপনারা ফন্ট ফ্যামিলিও চেঞ্জ করতে পারেন এখান থেকে। তো এই যে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করলাম, আমার ফন্ট ফ্যামিলিও চেঞ্জ হলো। তো আপনি চাইলে এখান থেকে সেলের ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারেন। এই যে এটা হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আপনি যে কোনো কালার চুজ করতে পারেন। তো আমি একটু লাইট ব্লু কালারে চেঞ্জ করলাম, ওকে। তো এই এখন এখান থেকে আমি নাম অ্যাড করি, নাফিস, রোল
565308 ফিজিক্স। আচ্ছা, এটা সেন্টার হয় না কেন? ফিজিক্স ধরেন যে 100 মার্কের পরীক্ষা, 80 75 62। এখন আমি কি করব, টোটাল যে যখন আমার বের করতে হবে আমি কি করব, যোগ করব। তো আমার যদি ক্যালকুলেটরই এইখানে ইউজ করতে হয়, তাহলে তো আর আমার এক্সেল ইউজ করে কোনো লাভ হলো না, বা আমি কোনো এক্সট্রা বেনিফিট পাইতেছি না। তো এই কারণে আমাদের এইখানে আমরা হচ্ছে কি করি, একটা ফর্মুলা ইউজ করি। এখন ফর্মুলাটা কীরকম, ধরেন আপনার যোগ করবেন এই C3 CD3 আর E3। তো আপনি এইখানে এটাতে ক্লিক করার পরে এইখানে এই যে এই সেলের প্রতি, যেমন আপনার প্রত্যেকটা সেলের কি ভ্যালু, এই ভ্যালুগুলো এইখানে শো করে। তো আপনি এই সেলের ডাবল ক্লিক করার পরে এইখানে লিখবেন যে ইকুয়াল, যেহেতু যোগ করবেন তো সাম, সরি SUM সাম, এরপরে এখন দুইটা যদি আপনার সেল হয় দুইটা, তাহলে আপনি জাস্ট এইখান থেকে এটা চাপ দিবেন আর এইটা চাপ দিবেন, দিলে আপনি যদি ইন্টার দেন আপনার যোগ হবে। বাট সরি, এইখানে আপনার যখন দুইটা যোগ করবেন তখন আপনার এই ফর্মুলা লাগে না, এটা জাস্ট এইরকম, আপনি এই সেল ক্লিক করলেন প্লাস, আপনি এই সেল ক্লিক করলেন, ও সরি, এটা ফর্মুলা ওইভাবে না আর কি, সাম লিখতে হবে, সাম। ও এই যে এইখানে ফর্মুলাটা চেঞ্জ হচ্ছে, এই কোলনটা হয় না এই জায়গায় আমি প্লাস দিই, আমরা প্লাস ইউজ করি। তো C3 ইজ ইকুয়াল টু D3। এখন যদি আমি ইন্টার দিই, ও হ্যাঁ, এই তো আমাদের এটা আসছে। এখন এই জায়গায় যদি আমি ক্লিক করি, আমরা বলতেছে যে আমি সাম করছি কার কার, C+D3 C3+D3। এখন এইটাও ইন্টারেস্টিং না, ইন্টারেস্টিং হচ্ছে কি বা বেনিফিটটা কি, ধরেন আপনি এখানে লিখলেন যে আরেকজনের নিলেন, ধরেন আমি রিমন, তার রোল হচ্ছে 565309, অ্যান্ড সে পাইছে ফিজিক্সে ধরেন 95 45 68। এখন এইখানে যদি আমি আবার তারটাও এরকম টাইপ করি, তাহলেও এটাও একটা এক্সট্রা হ্যাসেল। আমি যদি তার জন্য এরকম আমার আবার ক্যালকুলেশন করার দরকার হয় বা এরকম ফর্মুলা লিখতে হয়, তো এক্সেল আমার বেনিফিট দিতেছি কি, আবার আমি কার্সরটা এখানে রাখলাম, এই কর্নারে রাখার পরে আমার আইকন চেঞ্জ হইলো, আমি এটা ড্র্যাগ করলাম, আমারে রেজাল্টটা শো করলো। তো এইখানে এই যে ফর্মুলাটা সেমই আছে, সাম ইজ ইকুয়াল টু, মানে সাম ব্র্যাকেট C3+D3। এখন যেহেতু আমার এইখানে সেল তিনটা বা সাবজেক্ট তিনটা, তো আমি তো তিনটা প্লাস প্লাস দিয়ে করতে পারি, যেমন এটারে আমি আবার প্লাস দিতে পারি। তো এইটা আবার আরেকটা প্যারা, যে আবার একটা সেল আবার প্লাস দিয়ে করতে হবে। তো এইখানে আমার এখন যদি আপনার এরকম 4টা 5টা 6টা সেল হয়, প্রত্যেকটা আপনি প্লাস দিয়া করবেন। তো এই কারণে আমাকে এক্সেল সুবিধা দেয়, আপনি শিফট চাপ দিয়ে ফার্স্ট সেলটা সিলেক্ট করবেন। আচ্ছা, এইখানে প্রথমে লিখবেন যে সাম ব্র্যাকেট, এটা লিখার পরে শিফট চাপ দিবেন, দিয়ে আপনি ফার্স্ট সেল সিলেক্ট করবেন, এরপরে সরি আমার সেল সিলেক্ট করা, সাম হ্যাঁ is equal to UM sum bracket শিফট এই জায়গায়, এরপরে আরেকটা আপনার লাস্ট
যেখানে আপনি হচ্ছে হলো যেই সেলটাতে লাস্ট আপনি হচ্ছে আপনার প্লাস মানে যোগটা শেষ করতে চাইতেছেন, এই জায়গায় এই যে সাম E3 থেকে শুরু করে মানে C3 থেকে শুরু করে E3, এখন যদি আমি ইন্টার দিই তাহলে তিনটারই যোগফল আমারে এখানে দেখাইতেছে। তো এরপরে আমি জাস্ট যদি ড্র্যাগ করে নিচের দিকে আনি, এই যে আমার এটাতেও রেজাল্ট আসছে। তো এইরকম আমার যদি ধরেন আরও 10টা রেজাল্ট এইখানে থাকে তাহলে আমি ওই রেজাল্টগুলা করতে পারবো। তো এখন এই জায়গায় এই সাম যেমন আছে, তো বিয়োগ করার জন্য আমাদের এই আছে আমরা ধরেন এখানে বলতেছি যে তার যে স্টুডেন্ট তাদের আবার হচ্ছে হলো অ্যাবসেন্টের জন্য নাম্বার কাটতেছে, তো মাইনাস মার্ক, এটার জন্য আমি এখানে মার্চ করলাম অ্যান্ড লিখলাম যে মাইনাস মার্ক, মাইনাস আর কে মার্ক। তো আমি এটা একটু বড় করে দিই। হ্যাঁ, তো এখন এই টোটাল থেকে হচ্ছে হলো বা হচ্ছে টোটাল নাম্বার, এটার একটু বড় করি। এখন মাইনাস হয়েছে, ধরেন এইখানে সে আরো এই জায়গার থেকে ধরেন যে 20 নাম্বার করে 20 মাইনাস হয়েছে অ্যাবসেন্ট বা হচ্ছে হলো অন্যান্য যেই থাকে আমাদের স্কুলে ছিল, ড্রেসের জন্য কাটে, প্রেজেন্টেশনের প্রেজেন্ট স্কুলে কত মানে স্কুলে কতদিন প্রেজেন্ট ছিল তার উপরে নাম্বার কাটে। তো ওইরকম আমরা এখানে ধরেন যে প্রেজেন্ট সব বিষয়ে আমরা 20 মার্ক কাটছে, এখান থেকে এর জন্য 50 মার্ক কাটছে। তো এখন এটার লাস্ট এইটার জন্য ধরেন আমরা এই রেজাল্টটা এখন এই দুইটা থেকে বিয়োগ করে যে রেজাল্টটা আসবে ওইটাই তো আমার ফাইনাল রেজাল্ট। তো এই জন্য আমার আরেকটা সেল নিলাম আমরা যে ফাইনাল রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, অ্যান্ড এটার আমি যদি একটু বড় করি, সরি এটা না, এটা এইটা ফাইনাল রেজাল্ট। এখন এই জায়গায় এই ফাইনাল রেজাল্ট পাইতে হলে আমার কি করতে হবে, এই যে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। তো আমি এই জায়গায় এই যে জাস্ট সাবস্ট্রাক্ট এস ইউ, আচ্ছা ইকুয়াল ক্যান্সেল ইকুয়াল এস ইউ বি void excel আচ্ছা এটা হচ্ছে হলো এই জায়গা থেকে দেন ব্র্যাকেট। এখন আপনি আমরা যেহেতু বিয়োগ দুইটা সেলের বেশি কিন্তু করতে পারি না, কারণ দুইটার বেশি বিয়োগ করতে হলে তখন আমাদের একটা সরল বানাইতে হয়। তো এর জন্য আমরা এই জায়গায় তো আর সরল করতেছি না, তো আমরা এই জায়গায় ফার্স্টটা মাইনাস যেটা থেকে যেটা বিয়োগ করতেছি অ্যান্ড আমি যদি ইন্টার দিই তাহলে এই যে আমাদের 197। এখন এই ফর্মুলা হচ্ছে হলো ব্র্যাকেট, যে যার সাথে যত বিয়োগ করতেছেন জাস্ট আপনি মাইনাস চিহ্ন বসায় দিবেন, এরপরে এখান থেকে ড্র্যাগ করে নিচের দিকে নিলে এই যে আমার বাকি কাজগুলা হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা এখানে যোগ বিয়োগের কাজগুলা ইজিলি করতে পারি। তো গুণ ভাগগুলোও সেম, এরকম একটা শিট আছে যেটাতে সব ফর্মুলাগুলো লেখা থাকে, অ্যান্ড আমি শিটটা আপনাদেরকে দিব বা হচ্ছে ওই ফর্মুলাগুলা আমি আপনাদেরকে একটা ফাইলে দিব, ওই ফর্মুলা দেখে দেখে আপনারা হচ্ছে হলো এইগুলা করতে পারবেন। আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন এই জায়গায় আমরা যেটা ফরম্যাটিং এর ব্যাপারে আসি, যে আমরা যদি স্ক্রল করে আমাদের এই যে টাইটেলটা এটা চলে যেতেছে, তো এইটা হচ্ছে আমার কি করতে হবে,
ফ্রিজ করতে হবে বা এখানে রাখতে হবে, যাতে আরও বেশি ডাটা আসলেও স্ক্রল করলে আমার এটা চলে না যায়। তো এর জন্য আমার হচ্ছে হলো ভিউতে এই দুইটা সিলেক্ট করতে হবে অ্যান্ড ভিউতে যেতে হবে। ভিউতে যাওয়ার পরে ফ্রিজ, ফ্রিজ পেন। এখন যদি আমি এটা না, এটা না, কন্ট্রোল জেড। আচ্ছা, ফ্রিজ করতে হলে আমাদের এই পুরাটা ফ্রিজ হবে না, একটা রো ফ্রিজ হয়, অর্থাৎ আমাদের ফার্স্ট রোটা শুধু ফ্রিজ হয়। এইখানে ওইটা ওই রকমভাবে ফ্রিজ করা যায় না। এটা হচ্ছে হলো ওল্ডার ভার্সনগুলোতে যেত, বাট এই নতুন ভার্সনগুলোতে এটা আবার মিনিমাইজ করে দিছে। মানে আগে আমরা ইচ্ছা মতো ফ্রিজ করতে পারতাম এইভাবে সিলেক্ট করে, এরপরে ফ্রিজে ক্লিক করলে ফ্রিজ হতো। বাট এইখানে এমন হয় না, এইখানে জাস্ট ফার্স্ট রো যেটা থাকে এই রোটা হচ্ছে হলো আমরা ফ্রিজ করতে পারি। তো যাই হোক, আমাদের এটা ফ্রিজ তাহলে করলাম না আর আমরা। তো এইভাবে আমরা হচ্ছে হলো রেজাল্ট শিট তৈরি করতে পারি। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম না, কম। এই যে, হ্যাঁ। তো এইভাবে আমরা হচ্ছে একটা রেজাল্ট শিট তৈরি করতে পারি। তো এই রকমভাবে রেজাল্ট শিটের সাথে আপনারা হচ্ছে ধরেন দোকানের সেল, আয় ব্যয়, তারপরে কত লাভ হলো, এই রকম আপনারা বিভিন্ন শিট বা এই তৈরি করতে পারেন, স্যালারি শিট, এগুলা আমরা এক্সেলে তৈরি করি। তো এখন ধরেন আমি এই ডাটাগুলাই কপি করে করে পেস্ট করি অ্যান্ড হচ্ছে একটু বড় করি আমাদের ফাইলটা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। তো ধরেন যে আমাদের এইটা হচ্ছে হলো পুরা সি, ভি, হ্যাঁ। তো এই হলো আমাদের পুরা শিট বা হচ্ছে হলো পুরা ডাটা। এটা কি হয়েছে, এটা মুভ করে না কেন? হ্যাঁ। তো এইটা হচ্ছে আমার পুরা ডাটা। এখন আমি এইটারে হচ্ছে সুন্দর মতো যদি একটু ই করতে চাই, কারণ আমাদের নর্মাল যে সেলগুলা থাকে এগুলা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিলে বর্ডার থাকে, এটা দেখা যায় না। তো আগে হচ্ছে সবার প্রথমে আমার বর্ডার দিতে হবে এটারে। তো বর্ডার দেওয়ার জন্য প্রথমে আমার লেআউট, ভিউ, জুম 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 জুম, আচ্ছা, হোম, বর্ডার, বর্ডার, এই যে। তো এইখান থেকে আমরা প্রথম চারপাশে এই জায়গায় অনেকগুলা বর্ডারের ডিজাইন আছে, যেমন বটম বর্ডার, এটাতে শুধুমাত্র নিচের বর্ডার দেখাবে, টপ বর্ডার, এটাতে টপ উপরের বর্ডার দেখাবে, লেফট বর্ডার, রাইট বর্ডার, এরপরে সব বর্ডার রিমুভ করার জন্য নো বর্ডার। তো আমি ফার্স্টে আউটসাইড বর্ডার সেট করি। এই যে আমি যখন আউটসাইড বর্ডার দিছি তখন আমার এই জায়গায় চারপাশে আউটসাইডের একটা বর্ডার আসছে। এরপরে আমি আউটসাইড বর্ডারের পরে হচ্ছে কি করব, এই জায়গায় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বর্ডার আমি শো করাবো, অর্থাৎ প্রত্যেকটা বর্ডারই আমার লাগবে। তো আমি এখানে আবার ক্লিক করব বর্ডারে, এখানে অল বর্ডার দিব। এখন এই যে আমি সিলেক্ট করা এই এরিয়াটুকুতে সবগুলা বর্ডার আসছে। তো এরপরে আমি এইটা আবার ড্র্যাগ করে এই দুইটা সেল সিলেক্ট করি অ্যান্ড হচ্ছে এখানে আমি বলতেছি যে লেফট বর্ডার দেখাইতে, হ্যাঁ লেফট বর্ডার দিতে। কোনো কারণে দেখাইতেছে না। আচ্ছা, এই জায়গায় আমি রাইট বর্ডারের কথা যদি বলি, আচ্ছা এই তো অল বর্ডার দিছি পরে, তখন আমার এই সবগুলা বর্ডার আসছে। তো
এই জায়গায় আমার সবগুলো বর্ডার, আমি যখন এই জায়গায় বর্ডার ফার্স্টে না আসা, লেফট রাইট না আসার কারণ হচ্ছে এইখানে আমার তো এই সেলটা মার্জ করা। তো এইখানে যদি লেফট দেয় সেই ক্ষেত্রে উপরের সেলে লেফট আসবে না, তো এই কারণে আমার লেফট রাইট কাজ করে নাই। তো আমি যখন অল বর্ডার সিলেক্ট করছি তখন আমার এই জায়গায় যেভাবে সেল অ্যালাইনমেন্টগুলো করা আছে এইভাবে বর্ডার আসছে। তো এখন এটা আমরা কাজ করলাম, একটা কাজ করার পরে এখন এই কাজটা হচ্ছে আমার পিডিএফে প্রিন্ট করি বা আমরা ওয়ার্ডে পিডিএফ সেভ করি, অথবা যে কোনো, মানে আমার তো আর এক্সেল শিটের মধ্যে থাকলে এই কাজটা হবে না, এই কাজটারে আমার তো প্রিন্ট করে আউটপুট দেখতে হবে। তো এই আউটপুট দেখার জন্য আমার ফার্স্টে পেজ লেআউটে যেতে হবে। এরপরে পেজ লেআউটে যাওয়ার পরে মার্জিনস, মার্জিন ব্রেক, ইনসার্ট পেজ ব্রেক, হ্যাঁ পেজ ব্রেক ইনসার্ট করলাম। করার পরে এখন এই যে এই জায়গায় দেখেন একটা ডট 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 বর্ডার আছে, এইটা হচ্ছে হলো আমার পেজের বর্ডার। তো আমি এইখান থেকে এটারে এডিট করতে পারি। কীভাবে রিমুভ, এটা কীভাবে জানি মুভ করে, ভিউ পেজ ব্রেক প্রিভিউ, আচ্ছা এই তো পেজ ব্রেক প্রিভিউ। এইখান থেকে এখন আমার হচ্ছে হলো এটা পেজ 2 পেজ 4 বা পেজ 3 যেরকমই আর কি, আমার এই লেআউটটা এইভাবে আসছে। বাট আমার এই লেআউটটা তো আমি এক পেজে নিতে চাইতেছি, তখন আমি এই যে এটারে ড্র্যাগ করা একেবারে লেফটে আনবো, এটারে ড্র্যাগ করা একেবারে উপরে নিব। হ্যাঁ, এই আমার পেজ 1 প্রিভিউ হলো। এখন আমি এটারে যদি ফাইল, এই যে পিডিএফ এ যেটা আপনি যে বলেছিলেন যে পিডিএফ সেভ করার সিস্টেম, এখন দেখেন কারণ এক্সেলের পিডিএফ আর ওয়ার্ডের পিডিএফ সেভ করার সিস্টেম সেম। তো এখন আমি হচ্ছে হলো ফাইল, সেভ এস, দিস পিসি, ডাউনলোড। এখন এইখান থেকে এক্সে সেভ না করে আমি হচ্ছে কি করব, নিচের দিকে এসে পিডিএফ, এই যে পিডিএফ বুক 1.pdf, এটাতে ক্লিক করলে নিচে দেখবেন পিডিএফ ফাইল ফরম্যাট আছে। এইখানে অনেক ফাইল ফরম্যাট আছে, তার মধ্যে থেকে আপনি পিডিএফটা সিলেক্ট করবেন অ্যান্ড দেন আপনি যদি সেভ ক্লিক করেন, এই যে আমার ডাটা সেভ হয়েছে। এখন যদি আমি এটা দেখি, এই যে এখানে আমার পুরো ডাটাটা আছে। আচ্ছা, বুঝতে পারছেন তো আপনারা, এই যে আমি যতটুকু দেখাইছি আমরা এক্সেলের যে কাজটুকু আমরা করছি, এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে? কারো কোনো প্রশ্ন নাই? হ্যালো, আপনারা সবাই বুঝতে পারছেন? জি স্যার। বুঝছি। আচ্ছা, কে যেন হ্যান্ড রাইজ করছিলেন, আপনার প্রবলেম কি সলভ হয়েছে? আচ্ছা, তো কারো যদি প্রবলেম না থাকে তাহলে নেক্সট ক্লাসে আপনারা একটা স্যালারি শিট তৈরি করে আমাকে দেখাবেন। হোমওয়ার্ক থাকবে একটা স্যালারি শিট তৈরি করা। স্যালারি শিট না, সরি স্যালারি শিট না, একটা দোকানের ধরেন লাভ ক্ষতির হিসাব, মানে একটা সেলস রিপোর্ট। কারণ আমি আপনাদেরকে কিছু টপিক বলে দিই, এই জিনিসগুলো মাস্ট থাকতে হবে, সবাই একটু নোট করেন। কেউ যদি আবার গ্রুপে প্রশ্ন করেন তাহলে কিন্তু আমি অ্যান্সার দিব না। আপনারা যারা আর কি জায়গায় আছেন সবাই একটু কাইন্ডলি নোট করেন যে হোমওয়ার্কটা কীরকম হবে, কারণ হোমওয়ার্কটা একটু টাফ, আমি বলে দিতেছি বা বুঝাই দিতেছি এখানে। সবাই নোট করতেছেন? জি স্যার। আচ্ছা, তো সেলস রিপোর্ট মানে হচ্ছে কি, যে একটা দোকানে যেই খরচগুলা থাকে এইগুলা দেওয়ার পরে বা এইগুলা খরচ করার পরে ওই দোকানটা থেকে
কি পরিমাণ লাভ আসতেছে বা ক্ষতি আসতেছে সেলস যে যা সেল হয়েছে সেইগুলা থেকে, যে লাভ হইতেছে বা ক্ষতি হইতেছে। এখন দোকানের মধ্যে কি কি থাকে, খরচ থাকে, যেমন ধরেন দোকানের কর্মচারীর ভাড়া, কারেন্ট বিল, দোকান বিল, এরপরে যে মাল আনা, কারণ দোকানে তো শুধু বিক্রি করলেই হবে না, মালও আনতে হবে, তো মাল আনা নেওয়া করা বা মাল কেনা, তো এই তিনটা হচ্ছে হলো চারটা মাস্ট বি থাকে প্রত্যেকটা দোকানে খরচ হিসাবে, যে কারেন্ট বিল, দোকান ভাড়া, কর্মচারী বিল বা কর্মচারীর বেতন, এরপরে হচ্ছে মাল কিনা বা হচ্ছে স্টক করা। এছাড়া ধরেন নাস্তা থাকে ছোটখাটো ডেইলি বিকালে বা দুপুরের দিকে, সকালে মানে 12টা-1টার দিকে, 12টা 12:30টার দিকে নাস্তার থাকে। এরপরে আরও টুকটাক খরচ থাকতেই পারে, ইলেকট্রিশিয়ানের বিল থাকতে পারে, কারণ সব সময় সব জিনিস ধরেন সুইচ বোর্ড নষ্ট হয়ে যায়, তো ওইগুলো আমরা ইমপ্লিমেন্ট করব না, আমরা ইমপ্লিমেন্ট করব খরচ হিসাবে কর্মচারীর বিল। কর্মচারীর বিল বলতে আমরা মাসিক যে বেতন, এরপরে দোকানের বিল মানে দোকান ভাড়া, আর কারেন্ট বিল, এই তিনটা হচ্ছে হলো মেইন খরচ। এরপরে এছাড়া নাস্তার খরচ, আর হচ্ছে স্টক করা বা প্রোডাক্ট কেনার খরচ, এই চারটা হচ্ছে আমাদের খরচ। আর আয় বলতে আমরা যা সেল করতেছি ওইটাই আমাদের আয়। তো এখন আপনারা এই কত টাকা দিয়ে প্রোডাক্ট সেল করতেছেন, কত টাকায় বিক্রি করতেছেন, এরপরে আপনার এইটা এত টাকা লাভ হয়েছে, আর এইটার পরে আপনার যা থাকবে, অর্থাৎ আয় থেকে আপনারা ব্যয় বাদ দিবেন। তো দুইটা সেল থাকবে আপনার, একটা হচ্ছে আয়ের সেল, মানে আপনি এইটা তো থাকবে হলো ডিসক্রিপশন, অর্থাৎ আপনি প্রোডাক্ট কিনতেছেন বা বিক্রি করতেছেন সেইটা, এখানে আপনি কি কি হইতেছে সেটা লিখবেন বা কিসের খরচ। এরপরে একটা সেল থাকবে, সেখানে আপনি লিখবেন হচ্ছে হলো এইটাতে সব ব্যয় লিখবেন, আর এইটাতে আয় লিখবেন। লেখার পরে এইখানে আর কিছু থাকবে না। এরপর এই নিচে টোটাল আয় একটা থাকবে, আর টোটাল ব্যয় একটা থাকবে, অ্যান্ড এই দুইটা যোগ বিয়োগ, মানে এইগুলো উপরেরটা যোগ করবেন, এই কলাম যোগ করবেন, এরপর এই দুইটা থেকে এটা বিয়োগ করে যে রেজাল্ট আসবে সেটা হবে আপনার এই মাসে লাভ হয়েছে বা লস হয়েছে। তো এইভাবে আপনারা একটা দোকানের সেলস রিপোর্ট তৈরি করবেন। বুঝতে পারছেন? হোমওয়ার্ক বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক জি আছে। স্যার। তাহলে নেক্সট শুক্রবারে আমাদের ক্লাস, তো শুক্রবারে আপনাদের এই হোমওয়ার্কটা আপনারা জমা দিবেন। আর যারা সিভি জমা দেন নাই, নেক্সট শুক্রবারের আগে সবাই সিভিটা করে এরপরে জমা দিবেন। জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ সবাই, আল্লাহ হাফেজ। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই।